দার্জিলিং এর পর এবার ফেলুদার গন্তব্য কাশ্মীর। সত্যজিৎ রায়ের লেখা ভূস্বর্গ ভয়ঙ্করের অবলম্বনেই এই নতুন সিরিজ তৈরি করেছেন সৃজিত মুখোপাধ্যায়। হ্যালো বন্ধুরা, আমি ডলি আর ফিল্মসার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ফেলুদার গোয়েন্দাগিরি ভূস্বর্গ ভয়ঙ্কর সিরিজটিকে শর্টলি এক্সপ্লেন করব। তাহলে চলো এক্সপ্লেনেশনটি দেখে নিই। আর যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার সাথে থেকো। আর এরকম ধরনেরই ক্রাইম থ্রিলার সিরিজের এক্সপ্লেনেশন পেতে গেলে আই বাটনটিকে অবশ্যই চেক করে নিও। প্রথমেই আমরা দেখি জম্মু কাশ্মীর বিধানসভা ভোটের রেজাল্ট টিভিতে টেলিকাস্ট করা হচ্ছে। জম্মু কাশ্মীর রাষ্ট্র কংগ্রেস জেকেএমসি বহুমতে জেতার পরও কংগ্রেসের সাথে জোট তৈরি করেছে, যেটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে খুবই গুরুত্বপূর্ণ। মুখ্য বিরোধী দল মুসলিম ইউনাইটেড পার্টির প্রদর্শন খুব একটা জোরালো নয়। ওদিকে পাকিস্তানি মিলিটারি ফোর্স ভারতের মধ্যে প্রক্সি ওয়ার ছড়ানোর ষড়যন্ত্র করছে। তাদের নিশানার মধ্যে আছে ভারতীয় আর্মি, পুলিশ, পলিটিশিয়ানস এবং জাজ। যাই হোক, এবার আমরা যাই ফেলুদার কাছে। লালমোহন বাবুর মাথায় কোনো গল্পের প্লট আসছে না, তাই তিনি কুষ্টি বিচার করাতে গেছেন একজন জ্যোতিষীর কাছে। সঙ্গে ফেলুদা এবং তোপসেও রয়েছে। জ্যোতিষী মহাশয় ওনাকে 15 দিনের দীর্ঘ ভ্রমণে যেতে বললেন। লালমোহন বাবু যেখানেই ভ্রমণে যান না কেন, সেই জায়গার নামের প্রথম অক্ষর ক দিয়ে শুরু হতে হবে। লালমোহন বাবু ফেলুদাকে জিজ্ঞেস করলেন, কোথায় যাওয়া যায় বলুন তো? ফেলুদা বলল, দ্য ল্যান্ড অফ প্যারাডাইস, অর্থাৎ আমাদের ভূস্বর্গ কাশ্মীর। লালমোহন বাবু বললেন, তাহলে আপনিও চলুন না মশাই, একটু ঘুরে আসা যাক। ফেলুদা বলল, চলুন, হয়ে যাক তাহলে মিশন কাশ্মীর। এবার ব্যাগ প্যাক করে সবাই বেরিয়ে পড়ল। শ্রীনগরে তাদের সাথে পরিচয় হলো সুশান্ত সোমের। সুশান্ত সোম ফেলুদার গুণমুগ্ধ ভক্ত। এই সুশান্ত সোম হলো রিটায়ার্ড জাজ সিদ্ধেশ্বর মল্লিকের প্রাইভেট সেক্রেটারি। সিদ্ধেশ্বর বাবু এসে ফেলুদার সাথে পরিচয় করলেন। তিনিও চলেছেন ভূস্বর্গ দর্শনে। এবার ফেলুদাদের গাড়ি এসে থামলো হোটেল নেহেরুর সামনে। সেখান থেকে শিকারাতে করে তারা গিয়ে পৌঁছালো হাউস বোটে। তাদের মধ্যে কাশ্মীরে এসে হাউস বোটে না থাকলে জায়গাটার ইউনিকনেস বোঝা যায় না। তারা হাউস বোটের কাছাকাছি পৌঁছালে আবার তাদের সাথে দেখা হলো সুশান্ত সোমের। তারাও রয়েছে হাউস বোটে। এই হাউস বোটগুলোর নামগুলো খুব ইন্টারেস্টিং। মিরান্ডা, রোজমেরি। এই মিরান্ডাতে উঠেছেন সিদ্ধেশ্বর মল্লিক, ওনার সাথে আছেন ওনার ডাক্তার হরিনাথ মজুমদার আর ওনার বেয়ারা প্রয়াগ। সুশান্ত উঠেছে পাশের হাউস বোটটাতে, তার সাথে রয়েছে সিদ্ধেশ্বর বাবুর ছেলে বিজয় মল্লিক। এখানে ফেলুদা জানতে পারলো বিজয় মল্লিক একজন পাক্কা জোয়ারি। কাল বিজয়ের সাথে প্লেনে কয়েকজনের আলাপ হয়েছে। তাদের মধ্যে একজন বাঙালি সারনেম সরকার আর একজন পাঞ্জাবি। এখন তারা সবাই নিচের বৈঠকখানায় বসে জুয়া খেলছে। সুশান্ত বলল, এখন কাশ্মীর আর ঠিক খুব একটা সুরক্ষিত নয়। 2 বছর আগে মুসলিম ইউনাইটেড পার্টি হেরে যাবার পরই সবাই হাতে বন্দুক তুলে নিয়েছে। ওপার থেকেও সাহায্য মিলছে। এখানে সরকারি লোকজনদের উপর হামলা শুরু হয়েছে, পুলিশ, আর্মি, এমনকি জাজেদের উপরও। ইদানিং মিস্টার মল্লিক ওনার জুডিশিয়াল জীবন নিয়েও খুবই ফিলোজফিক্যাল হয়ে রয়েছেন। তাই তিনি সপ্তাহে 2-3 বার করে প্ল্যান চেট করেন। উনি আমাকে একটা ডায়েরি দিয়েছেন, বলেছেন এটাতে ওনার দেওয়া জাজমেন্টের কেসগুলোর একটা লিস্ট রয়েছে। এই ডায়েরিতে কিছু কিছু ডেটের পাশে একটা করে লাল ক্রস দেওয়া আছে, যেদিন যেদিন উনি কাউকে প্রাণদণ্ড দিয়েছেন। আর যেখানে ওনার মনে হয়েছে উনি ভুল জাজমেন্ট করেছেন, সেখানে ওই লাল দাগের পাশে একটা জিজ্ঞাসা চিহ্ন করে রেখেছেন। এখন তিনি সেই মৃত ব্যক্তিদের আত্মার সাথে কথা বলে জানতে চান তিনি কি ঠিক জাজমেন্ট করেছেন। পরের সিনে আমরা ফ্ল্যাশব্যাকে দেখি মিস্টার মল্লিক একজনকে মৃত্যুদণ্ড দিচ্ছেন, আর সেই লোকটির অদ্ভুত চাহনি তাকে বিদ্ধ করছে। সুশান্ত বলল, আসলে ডক্টর মজুমদার খুব ভালো প্ল্যানচেটের মিডিয়াম। কয়েক বছর আগে মিস্টার মল্লিক একটা অ্যাংজাইটির প্রবলেমের জন্যই রিটায়ার্ড করেন। এই ডক্টর মজুমদারের জন্যই উনি এখন অনেক সুস্থ আছেন। এর মধ্যে 5টা সেশন হয়ে গেছে প্ল্যানচেটের। ফেলুদা বলল, আমরা এই প্ল্যানচেটের বিষয়টাতে প্রচন্ড ইন্টারেস্টেড, আমরা কি জয়েন করতে পারি? সুশান্ত বলল, অবশ্যই, মিস্টার মল্লিকও তাই চান। এবার ফেলুদা বেরিয়েছে চশমাশাহী বাগান ঘুরে দেখতে। সেখানে আবার তার সাথে দেখা হলো মিস্টার মল্লিকের। তিনি বললেন, আজ আমি প্ল্যানচেটে বসছি রাত 10টার সময়, আপনি আসুন প্লিজ। যথাসময়ে ফেলুদা মিস্টার মল্লিকের হাউস বোটে গিয়ে উপস্থিত হন। একটা টেবিলকে ঘিরে সবাই বসেছে। মিস্টার মজুমদার হলেন মিডিয়াম, তার মানে
তার উপরই আত্মা ভর করবে। মিস্টার মল্লিক বললেন, আজ রামস্বরূপ রাউত নামে একজনের আত্মা নামানো হবে। 15 বছর আগে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। ফাঁসির আদেশ আমি দিয়েছিলাম, কিন্তু আমার আশঙ্কা খুনটা সে করেনি। ওর কোনো ছবি যখন নেই, তখন আপনারা প্রত্যেকেই যার যার নিজের মতো কল্পনা করে ওর একটা চেহারা স্থির করে নিয়ে মনোসংযোগ করুন। সবাই চোখ বন্ধ করে তাই করলো। হঠাৎ টেবিলটা নড়তে শুরু করলো এবং আচমকা মিস্টার মজুমদার যেন কেমন হয়ে গেলেন। মিস্টার মল্লিক জিজ্ঞেস করলেন, কে তুমি? রামস্বরূপের গলায় মিস্টার মজুমদার বললেন, আমি রামস্বরূপ রাউত। আজ থেকে 15 বছর আগে তোমার ফাঁসি হয়েছিল। খুনটা কি তুমি করেছিলে? রামস্বরূপের আত্মা বলল, না, খুনটা আমি করিনি। খুনটা ছেদিলাল করেছিল। খুব চালাক লোক সে। এরপর আমাকে ফাঁসিয়েছিল ও। দারোগাও আমার কথা শোনেনি। মিস্টার মল্লিক মাথা নিচু করে বললেন, আমি খুব ভুল কাজ করেছি। তুমি কি এখন আমাকে ক্ষমা করে দেবে? রামস্বরূপের আত্মা বলল, ক্ষমা করলাম। এভাবেই আজকের প্ল্যানচেট শেষ হলো। মিস্টার মল্লিক ফেলুদাকে বলল, আমরা কাল বা পরশু গুলমার্গ যাচ্ছি। সেখানে এক রাত থেকে সেখান থেকে হেঁটে অথবা ঘোড়ায় চেপে কিলার মার্গ। ওখান থেকে ফিরে এসে সেখানে আবার এক রাত থেকে শ্রীনগরে ফিরে যাব। আপনি কি আমাদের সাথেই যাবেন? আমাদের ট্রাভেল এজেন্ট সব ব্যবস্থা করে দেবে। ফেলুদা বলল, এ তো অতি উত্তম প্রস্তাব। কথা মতো ওরা সবাই পরদিন গেল গুলমার্গ, যেখানে লক ক্যাবিনে থাকার বন্দোবস্ত করা হয়েছে। অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। সত্যি, যদি কোথাও স্বর্গ থেকে থাকে তাহলে সেটা এখানেই। সবাই ভিতরে গেলে সুশান্ত সোম মিস্টার মল্লিকের ছেলে বিজয় মল্লিক এবং অরুণ সরকারকে ফেলুদার সাথে আলাপ করাতে নিয়ে এলো। ওরা ফেলুদার আগের সলভ করা কেসগুলো সব বাইরে রোদ পোহাতে পোহাতে শুনল। ফেলুদা হঠাৎ করে অরুণ সরকারকে বলল, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এখানকার। অরুণ বলল, আসলে আমার ছোটবেলার বেশিরভাগ সময়টাই কেটেছে শ্রীনগরে। আমার বাবা একটা হোটেলে ম্যানেজারি করতেন। তারপর 20 বছর পর আমরা কলকাতা শিফট করে যাই। বিজয় বলল, বাবার এইসব প্ল্যানচেটের ব্যাপারটা সম্পূর্ণ বুজরুগি। আমি একদম বিশ্বাস করি না। আমার বাবা বা আমি কেউ কারোর ব্যাপারে নাক গলায় না। আমার মা 4 বছর আগে মারা গেছেন। আমার এক দাদা ছিল, সেও মারা গেছে গত বছর। আমার কোনো কিছুই ভালো লাগে না। শুধু দু একজন বন্ধু আর দু এক প্যাকেট তাস হলেই আমার চলে যায়। সন্ধ্যাবেলা একটি কাশ্মীরি ফোক পারফরমেন্স দেখতে নিজেদের লক কেবিন থেকে বেরোনোর সময় ফেলুদা দেখলো পাশের কেবিন থেকে সুশান্ত একটা বন্দুক হাতে বেরিয়ে আসছে। বাইরে বেরিয়ে রাইফেল নিয়ে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখলো ফেলুদা। সুশান্তর সঙ্গে সেই লোকটার কিছু কথাবার্তা হলো এবং তারপর লোকটি চলে গেল। এবার ফেলুদা গেল ফোক ডান্স দেখতে। ফিরে আসার সময় রাস্তায় ওদের লক্ষ্য করে কেউ ঢিল ছুড়ল। ফেলুদা এদিক ওদিক খুঁজতে কাউকে দেখতে পেল না। তপসি বলল, এ তো অবাক কাণ্ড। তোমায় কেন টার্গেট করছে ফেলুদা? শাসাচ্ছে কেন? এখনো তো কোনো ক্রাইমই হয়নি। ফেলুদা বলল, সেইটাই তো বুঝতে পারছি না। নিশ্চিন্তে আর থাকা গেল না রে তপসে। পরদিন সকালে ওরা সবাই বেরোলো চারপাশটা একটু ঘুরে দেখতে। তুষার শুভ্র পাহাড়, পাহিনের জঙ্গল। পথে ঘটল এক দুর্ঘটনা। মিস্টার মল্লিক দেখলেন সবাই রয়েছে, কিন্তু তার ছেলে বিজয় নেই। সবাই খুঁজতে শুরু করলো বিজয়কে। মিস্টার মল্লিক প্রচন্ড ভয় পেয়ে বসে পড়লেন একটা গাছতলায়। তার মনে পড়ল অতীতের কিছু কথা। এই বিজয় তখন প্রচন্ড ড্রাগ অ্যাডিক্টেড। একবার শরীর খারাপ করায় রিহ্যাবে পাঠানো হয়েছিল তাকে। সেখানে ওকে দেখতে গিয়েছিলেন মিস্টার মল্লিক। ডক্টর বিজয়কে ড্রাগস না দেওয়ায় ছটফট করছিল বিজয়। শেষে ওর বাবার গলায় কাঁটা চামচ ধরে বলেছিল ড্রাগস না দিলেও বাবাকে মেরে ফেলবে। তখন তাকে ড্রাগস দিতেই হয়েছিল। কাঁদতে কাঁদতে মিস্টার মল্লিক ডক্টরকে বলেছিলেন, ওকে কি আর ফিরে আনা যাবে? ডক্টর বলেছিলেন, নিশ্চয় পারবে, আমরা চেষ্টা করছি। ঘটনাগুলো মনে পড়লে মিস্টার মল্লিকের চোখে জল চলে এলো। ওদিকে সবাই খুঁজতে খুঁজতে দেখলো একটা জায়গায় উপুড় হয়ে পড়ে রয়েছে বিজয়। সেখানে গেল ফেলুদা এবং জিজ্ঞেস করলো, তোমার এরকম অবস্থা হলো কিভাবে? বিজয় বলল, কেউ পিছন থেকে ধাক্কা মেরেছে। আমি ঝুঁকে পড়ে ফুল দেখছিলাম, তখনই কেউ আমাকে ধাক্কা দিল। পরদিন সকালে চা খেতে খেতে লালমোহন বাবু দেখলেন ফেলুদা কেমন জানি থম মেরে আছে। উনি বললেন, আপনার সাথে কি একটাও নর্মাল ছুটি কাটানো যাবে না মশাই? আপনার উপর পাথর, কেবিনের বাইরে রাইফেলধারী লোক, বিজয়বাবুকে ধাক্কা। ফেলুদা বলল,
কোনো খুঁটি খুঁজে পাচ্ছি না, পুরোটাই অন্ধকার। তপসে বলল, বিজয়বাবুর সাথে কথা বললে তো কোনো ক্লু পাওয়া যেতে পারে। বলতে বলতে ওরা এসে পড়লো। ফেলুদা বিজয়কে জিজ্ঞেস করলো, আপনার উপর আক্রোশ থাকতে পারে কারো, এরকম কি এখানে কেউ আছেন? পূর্ব পরিচিত কারোর সাথে কথা হয়েছে কি? বিজয় বলল, না তো। ফেলুদা জিজ্ঞেস করলো, আপনার পড়াশুনো কত? মোটামুটি নির্ঝঞ্ঝাট ছিল ছাত্র জীবন? বিজয় বলল, না, কলকাতায় স্কটিশ চার্চে গ্র্যাজুয়েশনে পড়ার সময় কুসঙ্গে পড়ি, ড্রাগসের নেশা শুরু করি। তারপরে একবার একটা পুলিশ রেডে ধরা পড়ে রিহ্যাবে যাই, রিল্যাপস করে আবার রিহ্যাবে যাই, অনেকটা লুপের মতন। বাবা অনেক চেষ্টা করেছিলেন আমার নেশা ছাড়ানোর, কিন্তু পারেননি। তারপর কলেজ পাশ করার পর আমি বাড়ি ছেড়ে দিই। তারপর ঘুরতে ঘুরতে কানপুরে পৌঁছে যাই। সেখানে এক অদ্ভুত মানুষের সাথে দেখা হয়, আনন্দ স্বামী। মিরাক্কেল বলতে পারেন, উনি আমার নেশাটা পুরোপুরি কাটিয়ে দেন। তারপর বাড়ি ফিরে আসি। বাবা একটা ফার্মে আমাকে চাকরির বন্দোবস্ত করে দিয়েছিলেন, এখনো ওখানেই আছি। ফেলুদা বলল, ধাক্কাটা ঠিক আগের মুহূর্তের কিছু মনে পড়ছে আপনার? বিজয় বলল, আমাকে যখন কেউ ধাক্কা দিল তখন একটা ঠান্ডা টাচ অনুভব করেছিলাম, অনেকটা যেন মেটেলের মতো। ফেলুদা সুশান্তকে জিজ্ঞেস করে জানতে পারল যে ডক্টর মজুমদার মিস্টার মল্লিকের সাথে 15 বছর আছেন, আর ও নিজে আছে 5 বছর, আর বেয়ারা প্রয়াগ রয়েছে 5 বছর। ফেলুদা মিস্টার মল্লিকের ডায়েরিগুলো একবার দেখতে চাইল। সুশান্ত বলল, আরো একটা প্ল্যানচেট আছে আজ রাতে, তারপর কাল সকালে পেহেলগাঁও। ওরা চলে গেলে ফেলুদা সেই ডায়েরিগুলো খুলে দেখতে বসলো। লালমোহন বাবা তোপসে বেরোলো সূর্য মন্দির দেখতে। তোপসে বলল, বিজয় যে মেটালিক টাচের কথা বলছে ওটা নিশ্চয়ই কোনো আংটি। আজ রাতে উমর আফজলের আত্মা নামানো হলো, সন্ত্রাসবাদী হিসেবে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। একটা চকে অনেকগুলো মানুষকে একসাথে মেরে ফেলেছিল ও। প্ল্যানচেট চলাকালীন উমর আফজলের আত্মা সবটাই স্বীকার করলো। পরদিন সকালে ওরা গেল পেহেলগাঁও। সেখানে লাক্সারি তাঁবুতে তাদের থাকার বন্দোবস্ত করা হলো। ফেলুদা, তোপসে এবং লালমোহন বাবু ঝিরিঝিরি বয়ে যাওয়া নদীর ধারে চেয়ারে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে গল্প করছিল। সেখানে হাত ধুতে এলো মিস্টার মল্লিকের বেয়ারা প্রয়াগ। মিস্টার মল্লিক তাঁবুর বাইরে এসে প্রয়াগকে 2-3 বার ডাকার পর প্রয়াগ সাড়া দিল। মিস্টার মল্লিক ফেলুদাকে বললেন, লোকটা একটু কালা। ফেলুদা অদ্ভুতভাবে প্রয়াগের দিকে তাকিয়ে রয়েছে। এরপর ফেলুদা একা একটু বেরোলো। নিজের মনের অনেকগুলো খটকাকে একটু সাজিয়ে নিতে হবে। পাইনের জঙ্গলে সিগারেট খেতে খেতে খটকাগুলো ভাবছিল। হঠাৎ করে তার পিছনের মাথায় কেউ লাঠি দিয়ে আঘাত করলো। ওখানেই অজ্ঞান হয়ে গেল ফেলুদা। ওদিকে তোপসে আর লালমোহন বাবু ফেলুদা অনেকক্ষণ ফিরছে না দেখে তার খোঁজে গিয়ে পৌঁছালো সে পাইনের জঙ্গলে। তখন কি ফেলুদার জ্ঞান ফিরে এসেছে। ফেলুদা সবটাই ওদেরকে শুনিয়ে বলল যে ঠিক আছে, কদিন যাক, মগজটা একটু খাটাই। সেদিন রাতেও প্ল্যানচেট সেরে ওরা সবাই ঘুমোতে গেল। ভোরের দিকে ফেলুদা তোপসেকে জোরে জোরে ঝাঁকিয়ে জাগিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি ওঠ তোপসে, মিস্টার মল্লিক মারা গেছেন। ওরা সবাই মিস্টার মল্লিকের তাঁবুতে গেল। ফেলুদাকে মিস্টার মজুমদার জানালেন যে সে সকালে মর্নিং ওয়ার্কে যাওয়ার জন্য ওনাকে ওঠাতে গেলে বিছানায় রক্তের দাগ থাকে, ছুরির আঘাত, প্লাস মাথায়ও চোট রয়েছে। এছাড়া একটা বহুমূল্য হীরের আংটিও চুরি গেছে। বিজয় গেছে পুলিশ ডাকতে। মিস্টার মজুমদার বললেন, কাল রাত্রি 2টা-2:30 নাগাদ খুনটা হয়েছে। আমি কোনো সাড়া শব্দ পাইনি। বিজয় পুলিশ নিয়ে গেল মৃতদেহ দেখতে। ফেলুদা বলল, মাথায় সবকিছু জট পাকিয়ে যাচ্ছে। তপসে বলল, কি মনে হচ্ছে ফেলুদা? যে লোকটা তোমার গায়ে পাথর ছুঁড়েছিল আর যে বিজয়বাবুকে ধাক্কা মেরেছিল, সে কি এক লোক? সেই কি খুনি, নাকি খুনের মোটিভ আংটি চুরি? লালমোহনবাবু বললেন, ওনার মনে হচ্ছে এই চেনা জানা লোকগুলোর মধ্যে থেকে কেউ খুনটা করেছে। পুলিশ ফেলুদার পরিচয় জানতে পেরে খুব খুশি হলেন এবং বললেন ফেলুদা তার নিজের মতো করে তদন্ত করতে পারে। পুলিশ বলল যে হত্যাকারী লেফট হ্যান্ডেড। বিজয় বলল, আমি ছাড়া তো আর কেউ নেই, তাই এখানেই বাবার শেষকৃত্য করব। পুলিশ বলল, পেহেলগাঁও ছেড়ে যেন কেউ বাইরে যাবার আগে পুলিশকে জানায়। তাঁবুর চারপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। অফিসার কল থানায় গেছে। মিস্টার মজুমদার কনস্টেবলদের অনুমতি নিয়ে গেলেন কাউকে ফোন করতে। মিস্টার মজুমদার ফোনে কাউকে বললেন নার্সিংহোমের কাজটা আবার শুরু করতে, আর ফান্ড নিয়ে কোনো অসুবিধা হবে না। রাত্রেবেলা ডিনারে বসে লালমোহনবাবু বললেন,
ছেলের উপর আক্রমণ করতে এসে বাবাকে মেরে গেল। এইখানটাই আমার খুব অবাক লাগছে। ফেলুদা বলল, একই লোক তো নাও হতে পারে। লালমোহনবাবু বললেন, আমার কিন্তু মিস্টার মজুমদারকে কেমন যেন সন্দেহজনক লাগছে। এমনিতে লোকটা ডক্টর, হিউম্যান বডি নিয়ে কারবার, ওদিকে আবার প্ল্যানচেটের মিডিয়াম, আত্মা নিয়ে কারবার। এরকম উদ্ভট কম্বিনেশন না? তপসে বলল, আর বিজয়বাবু? ফেলুদা বলল, মিস্টার মল্লিকের মৃত্যুতে উনি খুব লাভবান হবেন, কারণ মিস্টার মল্লিক খুব ধনী লোক ছিলেন। তবে এক্ষেত্রে বাবা যদি ছেলেকে উইল থেকে বাদ না দিয়ে থাকে তো, নইলে ব্যাপারটা আলাদা। একটু বাজারের দিকে বেরোলে ফেলুদা সেই লক কেবিনের সামনে বন্দুকধারী লোকটাকে দেখতে পেল, গাড়ি নিয়ে কোথাও যাচ্ছে। সঙ্গে সঙ্গে ফেলুদা তাকে একটা বাইকে চেপে ফলো করলো। লোকটা গিয়ে পৌঁছলো ঝাউবনের জঙ্গলে, আর পিছু পিছু ফেলুদাও সেখানে গিয়ে পৌঁছলো। এবার লোকটা ফেলুদার কাছে এসে হাত বাড়িয়ে দিয়ে বলল, বানসি চন্দ্রগুপ্ত আমার নাম, স্পেশাল টাস্ক ফোর্স অফিসার, জম্মু অ্যান্ড কাশ্মীর। এবার তিনি সেই পুলিশ অফিসার কলের কাছে গেলেন ফেলুদাকে নিয়ে। ফেলুদা বানসিকে মিস্টার মল্লিকের তাঁবুর চারপাশে ঘোরাফেরার কারণ জিজ্ঞেস করলে সে বলল, অনেক ঝামেলা চলছে এখানে। আমরা তদন্ত করে একটা হিট লিস্টের ফাইল পেয়েছিলাম। সেখানে অনেক সরকারি অফিসারদের নাম পেয়েছি, তাদের মধ্যে মিস্টার মল্লিকের নামও অন্যতম। সেই জন্যই ওনার সিকিউরিটির জন্য আমরা দেখভাল করছিলাম। ফেলুদা বলল, কাল আমাকে একবার শ্রীনগর যেতে হবে কিছু খোঁজ খবর নেওয়ার জন্য। যেতে পারি কি? অফিসার কল বলল, অবশ্যই। এবার শুরু হলো ফেলুদার সবাইকে ইন্ট্রোগেট করার পর। প্রথমেই প্রয়াগকে জেরা করে জানা গেল যে ওর পুরো নাম প্রয়াগ মিসির। ওর স্ত্রী মারা গেছে, 2 মেয়ে বিয়ে হয়ে গেছে। এখানে 5 বছর কাজ করছে। এর আগে জ্যাকব স্যারের কাছে কাজ করতো পার্ক স্টেটে। ডক্টর মজুমদার বললেন, আমি বলেছিলাম ওসব পুরনো কেস নিয়ে ঘাটাঘাটি না করতে, প্ল্যানচেট না করতে। মানুষ মাত্রই তো কত ভুল হয়। মিস্টার মল্লিক শোনেননি। এবার এলো অরুণ সরকার। অরুণ বলল, 12 বছর বয়স অব্দি কলকাতায় ছিল। কলকাতায় ওর বাবা একটা হোটেলে ম্যানেজারি করত, কলকাতা সেন্ট্রাল হোটেলে। এখন ও 5 নম্বর পোলার স্ট্রিটে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে। এখানে এসে মিস্টার মল্লিকের সাথে আলাপ, আর ওনার ছেলের সাথে বন্ধুত্ব। 10 দিনের জন্য এখানে এসে এখন উনি আটকে পড়েছেন। ফেলুদা বলল, আপনার বাঁ হাতের মধ্যমার আংটিটিকে একবার দেখতে পারি? আংটিটাতে এস অক্ষরটি খোদাই করা রয়েছে। মিস্টার সরকার বলল, ওটা আমার সারনেম, সরকারের প্রথম অক্ষর। এরপর মিস্টার মল্লিকের দাহ সৎকার করে ফেলুদা গেল শ্রীনগর। কয়েকটা সূত্র এদিক ওদিক ছড়ানো রয়েছে, সেগুলোকে সাজিয়ে নিতে হবে। তারপর তপসি আর লালমোহনবাবু রাত্রেবেলায় শুয়ে আছে, হঠাৎ শুনতে পেল বাইরে আওয়াজ। বেরিয়ে দেখলো পুলিশের লোক এসে প্রয়াগকে থানায় ধরে নিয়ে যাচ্ছে। পরদিন ভোরবেলা উঠে লালমোহনবাবু দেখলেন ফেলুদা ফিরে চলে এসেছে। সকালে সকলকে ডাকা হলো এই কেসের জবনিকা পতনের জন্য। ইন্সপেক্টর কলকেও ডাকা হয়েছে। ফেলুদা বলল, মিস্টার মল্লিকের সর্বসাকুল্যে 8টি কেস নিয়ে ডাউট ছিল যে উনি বিনা দোষে এই 8 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। সেই আসামিদের পরিবারের মানসিক পরিস্থিতি নিয়ে কিন্তু উনি কোনো চিন্তা করতেন না। এখানে একটাই প্রশ্ন, মিস্টার মল্লিক কি কোনোদিনও ভেবে দেখেছিলেন যে যাদের উনি ফাঁসির আদেশ দিচ্ছেন তাদের পরিবারের মানুষগুলোর মনের অবস্থা কি হতে পারে, এবং সেখান থেকে প্রতিশোধ স্পৃহাও তো জন্মাতে পারে? তাহলে কি এরকম কোনো ব্যক্তি এই প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মিস্টার মল্লিককে হত্যা করেছেন? ইন দ্যাট কেস এখানে তাদের মধ্যে কি এমন কেউ ব্যক্তি আছেন যাদের পরিবারের সদস্যকে মিস্টার মল্লিক প্রাণদণ্ড দিয়েছিলেন? ডক্টর মজুমদার প্রায় 15 বছর মিস্টার মল্লিকের ফ্যামিলি ডক্টর ছিলেন। আমি খোঁজ নিয়ে জেনেছি যে উনি একটা পার্সোনাল নার্সিং হোম করার জন্য বাজার থেকে অনেক টাকা ধার করেছেন। মিস্টার মজুমদার জেনে গিয়েছিলেন যে মিস্টার মল্লিক ওনার উইলে মিস্টার মজুমদারের জন্য একটা মোটা টাকা রেখে গেছেন, আর সুশান্ত সোমের পরিবারের কাউকেও ফাঁসি দেননি। তাহলে বাকি রইল মিস্টার সরকার আর প্রয়াগ। ফেলুদা প্রয়াগকে জিজ্ঞেস করলো, তোমার হাতে একটি উল্কি আঁকা আছে, HR, এর মানেটা কি? আমি যদি বলি আর এর আদ্যাক্ষর হলো রাউত, তুমি রামস্বরূপ রাউতের বাবা? তখন প্রয়াগ কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ স্যার, মিস্টার মল্লিক আমার একমাত্র ছেলেকে বিনা দোষে ফাঁসি দিয়েছিল স্যার। কিন্তু আমি সেই ঘটনার বদলা নিইনি স্যার, আমি হত্যা করিনি এবং আংটিটিও নিইনি। ফেলুদা বলল, হ্যাঁ তুমি ঠিকই বলছো, কিন্তু তুমি শুধু ওনার ছেলে বিজয়কে ঠেলে খাদে ফেলে দিয়েছিলে তোমার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। বিজয়ের কোনো ক্ষতি হয়নি সেটা আলাদা ব্যাপার,
এরপর পুলিশ এসে পরাগকে ধরে নিয়ে গেল। এবার ফেলুদা বলল, মিস্টার সরকার, আমাকে আপনি সেদিন জেরার সময় সব মিথ্যা বলেছিলেন। আমি ইন্ডিয়ান এয়ারলাইন্সে খোঁজ নিয়ে জেনেছি সেদিনকার প্যাসেঞ্জার লিস্টে একজন সেন আছেন, দুজন সেনগুপ্ত আছেন, একজন সিং আছেন, আর একজন আছেন সাপ্লু। মিস্টার সরকার, আপনার পদবি বদলের দরকার পড়লো কেন বলুন তো? আমার ধারণা আপনি মনোহর সাপ্রুর ছেলে। আপনার বাবাকে প্রাণদণ্ডে দণ্ডিত করেছিলেন মিস্টার মল্লিক। ফ্লাইটে মিস্টার মল্লিককে দেখে আপনার মনের মধ্যে প্রতিশোধ স্পৃহা জেগে ওঠে। সেজন্য আপনি পদবি বদলান এবং এই পরিবারের সাথে মিশে যান এবং একটা সুযোগের অপেক্ষায় থাকেন। আর আপনি একজন লেফট হ্যান্ডেড, আপনি বাঁ হাতে তাস বাটেন। মিস্টার সরকার আর সহ্য করতে না পেরে বলল, হ্যাঁ, আমি মেরেছি লোকটাকে এবং বেশ করেছি। আমার মাত্র 15 বছর বয়স ছিল তখন উনি আমার বাবাকে বিনা দোষে ফাঁসির কাঠে ঝুলিয়েছিলেন, কিন্তু আংটিটা আমি নিইনি। ফেলুদা বলল, না, সেটা আপনি নেননি, সেটা নিয়েছে অন্যজন, আর সে হলো বিজয় মল্লিক। উন্মাদের মতো জুয়া খেলার জন্য কলকাতায় বিস্তর ধার দেনা রয়েছে। একবার বাদ পড়েছিলেন হুইল থেকে, তাই আর রিস্ক নেননি। বাবার মাথায় বাড়ি মেরে আংটিটা খুলে নিলেন তো। তখন আপনি কল্পনাও করতে পারেননি যে কিছুক্ষণ পরই আপনার বাবা মারা যাবেন। দৌড়ে পালাতে গেল বিজয়, কিন্তু ফেলুদার গুলির জন্য মাঝখানে নদীতে দাঁড়িয়ে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, আমি মারিনি আমার বাবাকে, আমার শুধু আংটিটার দরকার ছিল, আমার টাকার দরকার ছিল। আমি আমার বাবাকে খুবই ভালোবাসতাম। এবার বিজয়কেও অ্যারেস্ট করে ফেলুদা ফিরে এলো মিলিটারি বেস ক্যাম্পে। সেখান থেকে সোজা শ্রীনগর যাবে, কিন্তু আসার পথে আমরা দেখলাম একটা মিলিটারি গাড়ি বোম ব্লাস্টিং এ উড়ে গেল। তো বন্ধুরা, এখানেই সিরিজটিকে শেষ করা হয়েছে। তোমাদের যদি আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।